মাটির নিচ থেকে উঠে আসছে এক একটা করে মানুষের মাথা কাটা দেহ। পুলিশ যখন এটা তদন্ত করতে এসেছে তখন তাদেরকে বিবস্ত্র করে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এছাড়াও একটি দুটি নয়, প্রায় 40টি গ্রাম দখল করে নেওয়া হয়েছে। এই গ্রামগুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও করে রেখেছে এরা। কিন্তু কেন এই হত্যাকাণ্ড, আর এই গ্রামগুলোতে কি বা আছে? আমি বলছিলাম সদ্য মুক্তি পাওয়া ঝাট মুভির এক্সপ্লেনেশন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল HR মুভি স্টোরি। তো চলুন পুরো গল্পটা শুনে আসা যাক। মুভির প্রথমেই দেখা যায় শ্রীলঙ্কার কিছু লোকদের নিয়ে আসা হয়েছে খোঁড়াখুড়ির কাজের জন্য। শ্রীলঙ্কার সেনাবাহিনী খবর পেয়েছে এখানে একটি গুপ্তধন লুকিয়ে আছে। এখানে আমরা দেখতে পারি এই মুভির প্রধান ভিলেন রণবীরকে। সে তার ভাইকে নিয়ে খোঁড়াখুড়ির কাজ করছে। রণবীর, তার ভাই এবং সহযোগীরা অনেক খোঁড়াখুড়ি করে তারা একটি সোনা ভর্তি বাক্স পেয়ে যায়। তখন রণবীর বলে, যদি আমরা এই গুপ্তধন তাদের দিয়ে দিই তাহলে আমরা সারা জীবনই দিনমজুরি থেকে যাব। তাই তারা হঠাৎ করে সেনাবাহিনীদের উপর হামলা করে বসে। সেনাবাহিনীর অস্ত্র নিয়েই সেনাবাহিনীদেরকে মারতে থাকে। এক পর্যায়ে সবাইকে মেরে সোনার বাক্স নিয়ে তারা ইন্ডিয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়। রণবীর সোনার বাক্সটা নিয়ে ইন্ডিয়ায় পৌঁছে গেলে তারা পুলিশের হাতে ধরা পড়ে। তখন তারা বুঝতে পারে এই পুলিশদেরকে কিছু টাকা পয়সা দিলে এরা তাদেরকে ছেড়ে দেবে। তখন তারা কয়েকটা সোনার বার এই পুলিশদেরকে দিয়ে দেয় এবং ইন্ডিয়ায় থাকার জন্য সকল ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে। পুলিশও এই সোনার বারগুলি পেয়ে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দেয়। রণবীর ও তার ভাইয়েরা তখন এখানে থাকতে শুরু করে। তারা আস্তে আস্তে 30-40টা গ্রাম দখল করে নেয় এবং রণবীরের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এভাবেই চলতে থাকে তাদের আধিপত্য বিস্তারের কাজ। রণবীর ওখানকার ইয়াং জেনারেশনদেরকে, যাদের মাদকের দরকার মাদক, টাকার দরকার টাকা, এবং প্রত্যেককে একটি করে মোটরসাইকেল দিয়ে তার দলে ভিড়িয়ে নেয়। এরপরে দেখা যায় 15 বছরের পর ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর কাছে একটা পার্সেল আসে, যেটা তাকে খোলার জন্য অনুরোধ করা হয়। পার্সেলটা খোলার পরে দেখা যায় অনেকগুলো মানুষের আঙুল কাটা এবং সাথে একটি চিঠি। এরপরে দেখা যায় চিঠিটা লিখেছে ওই গ্রামের ছোট একটি বাচ্চা মেয়ে। চিঠিটায় লেখা ছিল, মেয়েটির গ্রামের সকল লোকজন খুব বিপদে আছে। সে বইতে পড়েছে প্রধানমন্ত্রী হচ্ছে অনেক ক্ষমতাবান, এজন্য তাকে অনুরোধ করা হয়েছে তাদের গ্রামে এসে তাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। এই গ্রামের ভয়াবহ অবস্থা বোঝানোর জন্য তারা তাদের আঙ্গুল কেটে পাঠিয়েছে। এটাতেও যদি প্রধানমন্ত্রী বুঝতে না পারে তাহলে এরপরে তারা তাদের মাথা কেটে পাঠাবে। এটাই ছিল এই চিঠিতে লেখা। চিঠি পড়ার পর প্রধানমন্ত্রী ওই গ্রামের ভয়াবহ অবস্থার কথা বুঝতে পারে। তখন সে স্পেশাল ফোর্সের একজনকে খবর দেয়, যার নাম সত্যমুত্রী। সত্যমুত্রী এমন একজন লোক যার রেকর্ড 100% ক্লিন। সে কোনো মিশনে ফেল করেনি। প্রধানমন্ত্রী তাকে ওই গ্রামে যেতে বলে এবং সরাসরি তাকে রিপোর্ট করতে বলে। এরপরে দেখা যায় সিবিআই অফিসার সত্যমুত্রী ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে ওইখানকার স্থানীয় পুলিশে নতুন জয়েন করা একজন মহিলা অফিসার আসে। সে এই খুনগুলো দেখে তার তদন্ত করতে যায়। মহিলা পুলিশ অফিসার সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউ কিছু বলতে চায় না। একসময় গ্রামের মহিলারা তাদের কান্না থামাতে না পেরে লাশের কাছে এসে কান্না শুরু করে। তখন একটি ছোট বাচ্চা বলে এই খুনগুলো করেছে রণবীর। তখন মহিলা অফিসার রণবীরের বাড়ির দিকে উদ্দেশ্য করে চলে যায়। বিজয়লক্ষ্মী যখন রণবীরের বাড়ি যাচ্ছিল তখন একজন কনস্টেবল গাড়ি থামিয়ে চলে যাচ্ছিল। তার কথা হচ্ছে, রণবীরকে ধরার চাইতে চাকরি ছেড়ে দিয়ে চলে যাও অনেক ভালো। এজন্য সবাই চলে যায়, কিন্তু বিজয়লক্ষ্মী এবং কিছু মহিলা অফিসার রণবীরের বাড়ির উদ্দেশ্যে চলে যায় তাকে ধরার জন্য। মহিলা পুলিশ অফিসার রণবীরের বাড়ি যাওয়া মাত্র তাদের সকল গুন্ডাদেরকে খুব মারধর করে। এর মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে রণবীরের বউ, যার নাম ভারতী। ভারতী তাদের পোষা গুন্ডা দিয়ে মহিলা পুলিশ অফিসারদেরকে বিবস্ত্র করে ফেলে এবং একটি রুমের মধ্যে আটকে রাখে। তখন মহিলা পুলিশ অফিসাররা প্রার্থনা করতে থাকে তাদের যেন কেউ এখান থেকে বাঁচিয়ে নেয়। মুভির এরপরেই দেখা যায় এই মুভির প্রধান চরিত্র, যার নাম ঝাড়, সে ভ্রমণ করতে ভালোবাসে। সে ট্রেনে ভ্রমণ করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটা একটা জায়গায় থেমে যায়। তারও খুব ক্ষুধা পায়। সে আশেপাশে জিজ্ঞাসা করে কোথায় খাবার পাওয়া যাবে। তখন ট্রেনের টিটি দেখিয়ে যায় সামনে একটি ধাবা আছে যেখানে খাবার পাওয়া যাবে। সে বসেই খাবার খাচ্ছিল, ঠিক তখনই রণবীরের কিছু গুন্ডারা সেখানে চলে আসে। তখন ধাক্কা দিয়ে তার প্লেটটি ফেলে দেয়। তখন এই গল্পের প্রধান চরিত্র ঝাট
খুব রেগে যায় এবং তাদের কাছে গিয়ে বলে, ভাই আমি খাচ্ছিলাম, আমার খাবারটা তোমরা কেন ফেলে দিয়েছো, এজন্য তোমাদের সরি বলা উচিত। গুন্ডারা তখন তাকে বলে, তুই কোথায় আছিস এটা তুই বুঝতে পারছিস না, আর কার কাছে তুই কি চাচ্ছিস। তারা সরি বলতে নারাজ। তখন সে তাদেরকে খুব মারাত্মকভাবে পিটায় এবং এক পর্যায়ে তারা তাদের বসের নাম বলে হুমকি দেয় যে যদি আমাদের ভাই জানতে পারে তাহলে তোকে ছাড়বে না। তখন জাট বলে, তাহলে চল তোর ভাই আমাকে সরি বলবে। জাট চলে যায় রাম নামে একজন লোকের কাছে, যে এই গুন্ডাদের লিডার। তখন সে প্রথম অবস্থায় গিয়েই তাকে বলে, ভাই আমি খাবার খাচ্ছিলাম, তোমার লোক আমার খাবারটা ফেলে দিয়েছে, আমি তাদের সরি বলতে বলেছি কিন্তু তারা বলেনি, তাই আমি তাদের খুব মেরেছি, এবার তুমি সরি বলো। রাম তখন হাসি ঠাট্টা করে তার লোকজনকে মারতে বলে জাট। তখন জাট ওইখানে সবাইকে আবারও খুব খারাপভাবে পেটাতে থাকে। এরপরে এক পর্যায়ে রাম বলে, আমার উপরে যে আছে সে যদি জানতে পারে তাহলে তোর খবর আছে। তখন জাট বলে, ঠিক আছে চল তোর সেই বড় ভাইয়ের কাছে। রামের কথায় জাট তখন সোমনু নামের একজনের কাছে পৌঁছে যায়। সোমলু আরো মারাত্মক ভয়ানক একজন লোক। সে মানুষকে জোর করে কাজ করাচ্ছিল। ঠিক তখনই পৌঁছে যায় জাট। জাট তখন বলে, আমি খাবার খাচ্ছিলাম, তখন এর লোকরা আমার খাবার ফেলে দেয়, আমি সরি বলতে বলি এরা বলে না, তখন আমি এদেরকে খুব মারি। এরা তখন রামের নাম বলে। আমি যখন রামের কাছে পৌঁছাই তখন রামকে সরি বলতে বলি কিন্তু ও বলে না, ও তোর নাম বলে, এবার তুই আমাকে সরি বল। তখন সোমলু তাকে তো সরি বলেই না এবং তার লোকজনকে দিয়ে জাটের উপর হামলা করায়। ওইখানেও খুব মারাত্মকভাবে জাট সবাইকে মারতে থাকে। এক পর্যায়ে সোমলু তার বড় ভাই রণবীরের কথা বলে। তখন জাট সবাইকে নিয়ে রণবীরের কাছে পৌঁছে যায় এবং তাকে সকল ঘটনা খুলে বলে। তখন রণবীর খুব সহজেই তাকে সরি বলে দেয়। জাটও খুব খুশি হয়ে যায়। সে তাকে কয়েকবার আই লাভ ইউও বলে, কারণ সে সবার বস এই কারণেই সহজভাবে বিষয়টাকে সে হ্যান্ডেল করতে পেরেছে। জাট ঠিক চলে যাবে তখনই তার কাছে একটু গড়বড় লাগে, সে থমকে যায়। জাট আবার প্রথম থেকে চিন্তা করতে থাকে। সে রামের বাড়ি টাকা ভর্তি বস্তা দেখে। সোমলু সরকারি অফিসারদের দিয়ে বেআইনি কাজ করাচ্ছিল। রণবীরের বাড়ি ঢোকার সময় পুলিশের জিপ দেখতে পায় এবং যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাদের পোশাক দেখতে পায়। জাট যখন এই পুলিশ কর্মকর্তাদেরকে খুঁজতে থাকে তখন রণবীর বলে, তুই সরি চেয়েছিস, আমি তোকে সরি বলে দিয়েছি, তাহলে তুই এখান থেকে চলে যা। তখন জাট অস্বীকার করে এখান থেকে যেতে। সে পুলিশ কর্মকর্তাদেরকে এখান থেকে উদ্ধার করতে চায়। তখনই রণবীরদের লোকদের সাথে জাটের সাথে আবারও প্রচণ্ড আকারে মারামারি হয়। এক পর্যায়ে দুজন দুজনের মুখোমুখি হয়। তখন রণবীরের বউ রণবীরকে বোঝাতে থাকে। রণবীর জাটকে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে তুই এই মেয়েদেরকে নিয়ে, অর্থাৎ এই মহিলা পুলিশদের নিয়ে সন্ধ্যার মধ্যেই আমার কথা মনে করবি হাড়ে হাড়ে, রণবীরকে পদে পদে তুই দেখতে পাবি। এই চ্যালেঞ্জ নিয়ে জাট সকল মহিলা কর্মকর্তাদের নিয়ে বেরিয়ে আসে। পথে যাওয়ার সময় তাদের উপরে প্রচণ্ড পরিমাণে হামলা হয়। তারা সব কিছু সামাল দিয়ে এক পর্যায়ে একটা নিরাপদ স্থানে চলে যায়। মহিলা পুলিশগুলো জাটকে সকল কাহিনী খুলে বলে। মহিলা পুলিশ বলে, আমি কিছুদিন আগে প্রায় 10 জনের মাথা কাটা লাশ পেয়েছি। এটা তদন্তের জন্য আমি রণবীরকে ধরতে গিয়েছিলাম। রণবীরের বউ আমাদের এই অবস্থা করে। এখানে রণবীরের বউ আর ওয়াইফ কিভাবে আসলো, এটা হচ্ছে রণবীর যখন এখানে প্রভাব বিস্তার করে, এরপরে সে তার বউ আর মাকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে। রণবীর প্রায় 30টা গ্রামকে দখল করে নিয়েছে। সেই গ্রামগুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দিতে চায়। জাট এই সব কথা শুনে তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে এই সমস্যা থেকে সে বের করে নেবে। জাট এরপরে চলে যায় সোজা ওইখানকার পুলিশ স্টেশনে। সে রণবীর ও তার ভাইদের নামে অভিযোগ করতে চায়। একথা শুনে পুলিশের সকল লোকজন তাকে দেখে হাসতে থাকে। তখন সে সরি বলার ওই ঘটনাটি তাদেরকে শোনায়। তখন পুলিশের কিছু লোকজন তাকে ভয় পেতে থাকে। পুলিশ জাটের কোনো কথাই বিশ্বাস করতে চায় না। তখন জাট ওই যে মহিলা কর্মকর্তাদের উদ্ধার করে তাদেরকে নিয়ে আসে। পুলিশের লোকগুলো রণবীর কাছে বিক্রি হয়ে গিয়েছে, যে কারণে সবাই মিলে জাটকে আটকে ফেলে এবং তারা সোমলুকে ফোন করে। জাটেরও এটা একটা প্ল্যান ছিল সোমলুকে আনার জন্য। সোমলু যখন এখানে আসে তখন জাট সবাইকে মেরে থানায় ঝুলিয়ে দেয়। রণবীর যখন জানতে পারে থানায় তার ভাইকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন রণবীর থানায় চলে আসে। রণবীর তার ভাইয়ের লাশ দেখে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং জাটকে মেরে ফেলবে এটা প্রতিজ্ঞা করে।
এর মাঝে মাঝেই সিবিআইয়ের ওই কর্মকর্তাকে দেখা যায়। সিবিআইয়ের কর্মকর্তা প্রায় চলেই এসেছে রণবীরের এলাকার কাছাকাছি, কিন্তু এখানকার রাজনৈতিক লোকজন তাকে আটকানোর জন্য চেষ্টা করছে। সিবিআই অফিসার রণবীরের অতীত সম্পর্কে জেনে যায়। রণবীর শ্রীলঙ্কায় একজন টেররিস্ট ছিল। তাদেরকে আর্মি ধরে ফেলে। তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকদেরকেই মেরে ফেলে। বাকি যারা ছিল তাদেরকে দিনমজুর হিসেবে কাজে খাটায়। রণবীর এরপরে ইন্ডিয়ায় পালিয়ে আসে। সিবিআই অফিসার এসব সত্য জানার পরে মিলিটারিতে ফোন দেয়। আর্মি অফিসার বলে, আমাদের আসতে অনেক সময় লাগবে। তখন সিবিআই অফিসার বলে, না, খুব দ্রুত এসেই রণবীরকে আটকাতে হবে। তখন আর্মি অফিসার জানায়, আমাদের একজন অফিসার ওখানে আছে, আমরা তাকে ইনফর্ম করি। সিবিআই অফিসার বলে, সে একা কিছু করতে পারবে না। তখন আর্মি অফিসার বলে, সে একাই 100 মানুষের সমান। আরো বলে, আমাদের যে আর্মি অফিসার ওখানে আছে সে জাট রেজিমেন্টের হেড বলরাম সিং, যিনি একজন ব্রিগেডিয়ার, যে কিনা আজ পর্যন্ত কোনো মিশনে ফেল করেনি। তার রেকর্ড 100%। তাই আপনি চিন্তা করবেন না, সে একাই সবকিছু সামলে নেবে। এরপরে দেখা যায় রণবীর ওই গ্রামের লোকজনকে ধরে নিয়ে গেছে। ওইখানে জাট ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায়। সে রণবীরের সকল লোকজনকেই প্রায় মেরে ফেলে। এরপরে দেখা যায় জাট আর রণবীরের মধ্যে তুমুল হাতাহাতি মারামারি হচ্ছে। রণবীর এক পর্যায়ে জাটের কাছে হেরে যায়। ওই গ্রামের লোকজন রণবীরকে ফাঁসি দিয়ে সবাই মিলে মেরে ফেলে। তখন ওখানে পৌঁছে যায় সিবিআই অফিসার। সেসব ঘটনা দেখে জাটকে স্যালুট করে এবং প্রধানমন্ত্রীকে জানায় এখানে পরিবেশ কন্ট্রোলে চলে এসেছে। প্রধানমন্ত্রী জানায় কে এই কাজ করেছে। তখন সিবিআই অফিসার জানায়, আমাদের বলরাম সিং, যে জাট রেজিমেন্টের প্রধান। এরপরে দেখা যায় ওই ছোট্ট মেয়েটিকে যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিল, সে জাটের কাছে এসে বলে, আমি জানি তোমাকে প্রধানমন্ত্রী পাঠিয়েছে। আমরা যখনই বিপদে পড়ব তোমাকে স্মরণ করব, তুমি আমাদের এসে বাঁচাবে। এখানেই মুভির শেষ হয়ে যায়। বন্ধুরা, ভালো লাগলে আমাদের একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।